আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চুলায় বানানো ৬টি ডিম দিয়ে চকলেট প্লাস ভ্যানিলা স্পঞ্জ কেকের দোতলা কেকের এ টু জেড টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালে এই কেকের প্রাইস কত রাখলাম, কাস্টমাইজ কেকের দাম নির্ধারণ আর কাস্টমাইজ কেকের প্রাইস বা দামটা কেন বেশি হয়, সাথে বিজনেস আইডিয়া এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কথা বলতে বলতে রেসিপিতে এসেছি। আর ময়দা যে কন্টেনারে আমি কেক বানানোর জন্য নিয়ে থাকি সেটা নিয়েছি। আর এর মধ্যে এইভাবে ময়দা নেওয়া যাবে না, ময়দাটা আমাদের নিতে হবে যখন একটু এইভাবে উপরে নিচে করবেন, এতে করে দেখা যাবে ময়দা থেকে অতিরিক্ত বাতাসটা বের হয়ে আসবে। আর ময়দা সরাসরি নিতে গেলেও কিন্তু কাপের মধ্যে অতিরিক্ত চাপ পড়বে না, পরিমাণে বেশি আসবে না। নিয়ে আলতোভাবে এইভাবে চেপে নেবেন। যদিও আমার 4 ডিমের মধ্যে 220 থেকে 15 থেকে 20 গ্রামের মতো ডিমের ওজন ছিল। তো এইভাবে 1 কাপ ময়দা নেবেন 4টা ডিমের জন্য। একটা সাইডে রেখে দিচ্ছি। এইবার নিচ্ছি কর্নফ্লাওয়ার। ময়দার ওজন ছিল মেবি 15 থেকে 120 গ্রাম। এবার 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, যেখানে 5 গ্রাম রয়েছে। আর এই কেকের এ টু জেড ডিটেলসলি আমি আলাদাভাবে 1 কেজি চকলেট স্পঞ্জ কেক কীভাবে তৈরি করবেন আপনাদের সাথে শেয়ার করেছি। সেমভাবে আলাদাভাবে 2 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি মালয়েশিয়ান কোকোয়া পাউডার, যেখানে রয়েছে 20 গ্রাম। এইভাবে আলতোভাবে চেপে নেবেন, খুব বেশি জোরে জোরে চেপে নেবেন না। এবার সমস্ত শুকনো উপকরণ এই কেকটি মিক্সিং বলে নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদিও আমরা এর মধ্যে কোকোয়া পাউডারটা অ্যাড করেছি, তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কারণ হচ্ছে কোকোয়া পাউডার ময়দার তুলনায় এর আকৃতিটা একটু শুষ্ক, একটু ভারী বা মোটা। তো যাই হোক, এবার সেই শুকনো উপকরণ একটা সাইডে রেখে দিয়েছি। পরবর্তী সময়ে আমরা এগুলো চেলে তারপর ব্যবহার করব। এবার সম্পূর্ণ শুকনো একটি পাত্রে, যেখানে কোনো প্রকার তেল এবং পানি থাকা যাবে না, এমন একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কখনোই আপনাদের কেক বা কোনো বেকিং আইটেম পারফেক্ট হবে না। এইবার ইলেকট্রিক বিটারটা মিডিয়াম টু লো স্পিডে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ক্লাউডি ভাব আসা পর্যন্ত, মানে হচ্ছে ডিম থেকে বড় সাইজের এয়ার বাউলটা ভেঙে না আসা পর্যন্ত বিট করে নিচ্ছি। যদি আমাদের 1 পাউন্ডের কেক হতো, সেক্ষেত্রে আমরা 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বিট করলেই হতো। এইবার দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আমি সচরাচর আমরা বেকিংয়ের ক্ষেত্রে জানি একটা ডিমের জন্য 1/4 কাপ পরিমাণ চিনি। সেই অনুযায়ী আমাদের 1 কাপ চিনির প্রয়োজন ছিল 4টা ডিমের জন্য। সেক্ষেত্রে আমার মনে হলো কি চিনি বা মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে। তার জন্য 120 গ্রামের জায়গায় আমি 90 গ্রাম চিনি দিয়েছি। দিয়ে ইলেকট্রিক বিটারটা মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে এক পাশে শুধুমাত্র বিটারটা ধরে রাখবো, অন্য পাশে তার অনবরত মিক্সিং বাটি বা বোলটা ঘোরাতে থাকবো। এইভাবে করে যখন 50-50 দেখা যাবে আমাদের ডিমের ফোমটা হয়ে এসেছে, মাঝে মাঝে বিটারটা বন্ধ করে চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনি অথবা মিক্সিং বাটির নিচে থাকা চিনি আমাদের মাঝে এনে এনে তারপর আবারও বিট করতে হবে। আর অবশ্যই মেক শিওর হতে হবে যে আমাদের চিনিটা মেল্ট হয়ে গিয়েছে। আমি পরবর্তী সময়ে কেকটা ডেকোরেশন করলে সুগার সিরাপ অ্যাড করব, সেটা চিন্তাভাবনার জায়গা থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি কম দিয়েছি। আপনারা 50-50 চিনি যদি 4 ডিমে কম দিতে চান, এতে করে হবে কি আপনাদের কেকের গঠন, আর্দ্রতা, টেক্সচারটা পারফেক্ট হবে না। চিনি যে শুধু মিষ্টি করতে কেকটাকে সাহায্য করে এমন না, কেকের গঠন তৈরি করতেও অনেক বেশি সাহায্য করে। অনেকে আপনারা বলেন আপনাদের কেকটা ফুলে চুপসে যায়। আসলে এর মূল রিজন হচ্ছে, যেমন ধরেন ডিম অতিরিক্ত বিট করলে ব্যাটারের ভেতরে অনেক বড় বড় এয়ার বাবল ক্রিয়েট হয়, ফলে সেগুলো পরে ভেঙে বসে যায়, এতে করে কিন্তু কেকটা চুপসে যায়। আবার ডিম এবং চিনি যদি আপনারা কম বিট করেন, পর্যাপ্ত পরিমাণ বাতাস ভেতরে না ঢুকলে কেকের কাঠামো বা টেক্সচার ঠিক মতো কিন্তু তৈরি হয় না। এইসব বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর এইভাবে মাঝে একটু চেক করে দেখবেন চিনিটা পারফেক্টভাবে গলে গিয়েছে কিনা, মেক শিওর হতে হবে। তো এইবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আনুমানিক, যেটা আমি ঢেলে এইভাবে সরাসরি দিয়ে দিচ্ছি। আর চামচ নেওয়ার ঝামেলাতে যাচ্ছি না, যেখানে 5 ml মতো হবে। তো এবার আবার 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই আমার ডিমের ফোমটা লক্ষ্য করেছেন, এর মধ্যে কোনো প্রকার অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল ক্রিয়েট হয়নি। তো আপনারা অনেকে প্রশ্ন করেন, আপু 3 ডিমের স্পঞ্জ কেক দেন, 4 ডিমের দেন বা 2 ডিমের দেন। ইনশাআল্লাহ আমার কাছে রেকর্ড আছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন একদম পারফেক্ট একটা আমাদের ডিমের ফোম তৈরি হয়েছে। এবার আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ 2 ধাপে দিচ্ছি, আপনারা 3 থেকে 4 ধাপে দিবেন। শুকনো উপকরণ মেশানো ধাপ, যেমন এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ থেকে ভেতরে দিয়ে আবার উপরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো
তো ফোল্ড এবং কাট মেথডে যেভাবে আমাদের মেশাতে হয় সেভাবে মেশাতে হবে। আবার খুব বেশি সময় নিয়ে কিন্তু মেশানো যাবে না, আবার খুব বেশি চেপে চেপেও মেশানো যাবে না। চেপে চেপে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ যখন মেশাবেন, এতে করে হবে কি, ওই যে আমরা ডিমের ফোমটা তৈরি করেছি সে ডিমের ফোমটা ডেবে যাবে। এতে করে হবে কি, আপনাদের কেকটা পরবর্তী সময়ে শক্ত হয়ে যাবে। আবার অনেক সময় পর্যন্ত মেশালে আপনাদের কেকটা বেক হবে ঠিকই, কিন্তু অনেকটা চারপাশে দেখা যাবে শক্ত রাবারি টাইপের হয়ে যাবে। তাই কম সময়ের মধ্যে আলতো হাতে খুব দ্রুততার সাথে চেপে চেপে না, আলতোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম ধাপে আমি শুকনো উপকরণ মিশিয়ে দ্বিতীয় ধাপেও মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র ভিডিওর কারণে আমি আপনাদের সাথে এইভাবে স্টেপ বাই স্টেপ A to Z টিউটোরিয়ালটা শেয়ার করছি। অফ স্ক্রিনে আমি যত কেক তৈরি করি এত বেশি কাহিনী আমার করা লাগে না, কারণ হচ্ছে প্রত্যেকটা কাজের প্রতি নতুন নতুন খুব বেশি দক্ষতাটা আসে না। প্রত্যেকটা কাজের প্রতি আপনার দক্ষতাটা অর্জন করতে হলে সেই কাজের প্রতি আপনার খুব বেশি এক্সপেরিমেন্ট, পাশাপাশি অনেক বেশি প্র্যাকটিস জারি রাখতে হবে। তো সমস্ত শুকনো উপকরণ মেশানোর পরে দেখতে পাচ্ছেন একটা স্মুথ পারফেক্ট বেটার হয়েছে। অনেকে বলেন শুকনো উপকরণ মেশানোর পরে আপনাদের ডিমের মানে বেটারটা কমে যায়। এর কারণও হচ্ছে ওই যে বললাম, চেপে চেপে আপনারা জোরে জোরে শুকনো উপকরণটা মেশান। তো কোনো প্রকার লাঞ্চ নেই, দানাদার অংশ নেই। দানাদার অংশ বা লাঞ্চ গুটি গুটি থাকলে কেকটা পরবর্তী সময়ে বেক হলে ভেতরে শক্ত শক্ত থাকবে। অন্যদিকে যেহেতু 4 ডিমের আমরা একটা মোটামুটি হাইট কেক তৈরি করব, 8 ইঞ্চ একটা কেকটি নিয়ে চারপাশে আলতোভাবে এইভাবে বেকিং পেপার দিয়েছি। এইবার আসি কেক বেক করার ক্ষেত্রে। আমি চারপাশে টুথপিক দিয়ে ফ্ল্যাট করে দিয়েছিলাম অফ স্ক্রিনে, তারপর হালকা টেপ করে নিয়েছিলাম। তো কেক টিন ব্যাটার সহ সব সময়ের মতো আমি যে এই সকল হাঁড়িতে বেক করি সেই সকল হাঁড়ির মধ্যে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়ে 1 মিনিট হাই হিটে জাল করেছি। অনেকে প্রশ্ন করেন কত সময় লাগে। আসলে কত সময় লাগে এর কোনো নির্দিষ্টতা নেই। যদি আমার 1 ডিমের একটা স্পঞ্জ কেক হতো সেক্ষেত্রে হয়তো বা 18 থেকে 20 মিনিট বা তার থেকে কম সময়ের মধ্যে বেক হতো। 2 ডিমের হলেও হয়তো বা তার থেকেও 4 থেকে 5 মিনিট বেশি হতো। কিন্তু এটি 4 ডিমের 1 কেজি একটি চকলেট স্পঞ্জ কেক, এটি বেক হতে মোটামুটি আমার 30 মিনিট প্লাস সময় লেগেছে। তো আপনাদের সময়টা বেশি কম লাগতে পারে। আর চুলার জালটা ছিল আপনাদের যেভাবে শেয়ার করেছি ঠিক সেভাবে, একদম লতে না, লর চাইতে একটু বাড়িয়ে দিয়েছিলাম চুলার জালটা। তো আমি সচরাচর আমার প্রত্যেকটা বেকিংয়ের স্পঞ্জ কেক বেশিরভাগ ক্ষেত্রে আমি ক্রাম কোটিং পর্যন্ত রাত্রের বেলায় সেরে ফেলার চেষ্টা করি। সকালে ভোরবেলা সূর্যের তাপ প্রখর হওয়ার আগে ডেকোরেশনটা শুরু করে দেই। এতে করে কাজের প্রেশারটাও কম থাকে, খুব দ্রুত কাজটা করতে পারি। কারণ হচ্ছে আমরা গৃহিণী মানুষ ভাই, তো আমাদের সংসারে অন্যান্য আদার্স কাজ থাকে। বিজনেসের কাজ নিয়ে বসে থাকলে কিন্তু হাজব্যান্ডের অনেক কথা শোনা লাগবে, কারণ হচ্ছে আমার রান্নাবান্না বা পেট পূজাটা আগে। তো ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ কতটা নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন। এই কেকের A to Z আমি আপনাদের সাথে পেজে আমার চ্যানেলেও শেয়ার করেছি, তার জন্য আজকে আর স্লাইস করে শেয়ার করছি না, যতটা সম্ভব এখন শেয়ার করে দিলাম। কাস্টমার ডিমান্ড অনুযায়ী কেকটার অর্ডার ছিল 4 ডিম দিয়ে চকলেট কেক বেস থাকবে 2 পাউন্ডের নিচে, আর 2টা ডিম দিয়ে 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক থাকবে উপরে। তাই আমি ভিন্নভাবে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করেছি। এর রেকর্ড ভিডিওটা ডিটেলসলি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। কারণ হচ্ছে অনেক আপু ভাইয়েরা অনেক কমেন্ট করেন 2 ডিমের 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের বিভিন্ন স্পঞ্জ কেকের রেসিপি টিউটোরিয়াল আকারে যেন আমি চুলায় তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ডেকোরেশনের জন্য 2 তলা কেক বেস রেডি। তো এখন যা বা যেভাবে শেয়ার করব, এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে বিজনেস আইডিয়ার পাশাপাশি কাস্টমাইজ কেকের প্রাইস কেন বেশি হয় আর এর দামটা কিভাবে নির্ধারণ করবেন সব কিছু ডিটেলসলি পেয়ে যাবেন। এখন আমি কিছুটা বেগুনি ফুড কালার দিয়ে দিলাম, মানে কয়েক ফোঁটা ক্রিমের মধ্যে, সাথে পিঙ্ক কালার আবারও দিয়ে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার। একটি ক্রিম মানে বাটির মধ্যে ক্রিম নিয়েছি, এর মধ্যে 3 ধরনের কালার দিচ্ছি। এটাও কিন্তু একটা পরিশ্রম, সময়। তো এই যে আমি ক্রিমটা তৈরি করেছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি। সেই পরিশ্রম, ক্রিম তৈরি করা সব কিছু যদি শেয়ার করতে যাই আমাদের ভিডিওটা আরও লং হয়ে যাবে। 3টা কালার দিয়ে এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। কারণ হচ্ছে কি, আমরা 4 ডিম দিয়ে চুলায় যে চকলেট স্পঞ্জ কেক বেসটা তৈরি করেছিলাম
তার নিচের বেসটা রেফারেন্স পিকচার অনুযায়ী কিছুটা কালার আনার ট্রাই করেছি। তার জন্যই মূলত ক্রিমটা এইভাবে তৈরি করা। এর পাশাপাশি আরও 2-3টা মিক্সিং বোলের মধ্যে কালার ভিন্নভাবে নিয়ে নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এইবার আমি একটু বিট করেছি, এতে করে একটা হালকা বেগুনি কালার আমরা পেয়ে গেলাম, লাইট কালার পেয়ে গেলাম। যদি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আরেকটু ডার্ক করতে চান কালারটা, বা ক্লায়েন্ট ওইভাবে রেফারেন্স পিকচার আপনাদেরকে দেয় বা বলে, সেক্ষেত্রে আপনারা চাইলে করে নিতে পারেন। কিন্তু আমার যেমন ছিল রেফারেন্স পিকচারে, আমি তেমন কাছাকাছি করার চেষ্টা করেছি। সবার হাতের কাজ কিন্তু একরকম না, একরকম হয়ও না। তো আজকের এই কেকটা তৈরি করতে মিনিমাম 24-25টার মতো ফুল তৈরি করতে হয়েছে। তো পাইপিং ব্যাগ যে কতটা লেগেছে, কত ধরনের কালার লেগেছে, তো এই সব কিছু কিন্তু কাস্টমাইজের মধ্যে পড়ে। তো কাস্টমাইজ কেক হচ্ছে মোটামুটি এই ধরনের বিভিন্ন ধরনের ফুল করা। কাস্টমাইজ যত বেশি আপনার কেকটার ফুল হবে, এক্সট্রা টপার হবে, কিংবা ডল হবে, কিংবা আর্টিফিশিয়াল কোনো কিছু হবে, তো যত বেশি কাজ হবে, যত মনে করেন আপনার, এখন আমি ফুল অনেক বেশি তৈরি করলাম, সেটা একটা আমার পরিশ্রম। তো ফুল তৈরি করার জন্য এইবার এই বাটিতে শুরুতে কতগুলো ক্রিম দেখেছেন, শুরুতে দেখেছেন মানে বাটিটা ভর্তি করা ক্রিম ছিল। তো ক্রিমটা আবারও অর্ধেকটা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। শুরুতে আমি 3টা ফুড কালার দিয়ে যে ক্রিমটা বিট করেছি সেটাও ফ্রিজে রেখে দিয়েছি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমাদের কাজগুলি সংসারের পাশাপাশি করতে হয়। ওই যে আপনারা একটা পুতুল দেখতে পাচ্ছেন, পাশাপাশি স্ট্র দেখতে পাচ্ছেন, এগুলার কিন্তু আলাদা চার্জ, আলাদা ডিমান্ড। যেমন এখন আমি ক্রিমের সাথে অনেক বেশি পরিমাণ ফুল করব, তো এর একটা আলাদা পরিশ্রম আছে, সেটাও কিন্তু কাস্টমাইজ চার্জের মধ্যে আমাদের ধরে নিতে হয়। তো যদি এই কেকটার মধ্যে কিছুটা ফন্ডেন্টের কাজ থাকতো, যেমন ধরেন সেমি ফন্ডেন্ট, তাহলে ওইটাও একটা কাস্টমাইজের মধ্যে পড়তো। তো সেই অনুযায়ী আমার সব কিছু মিলিয়ে ডিটেলসে একসাথে আমি ক্লায়েন্টকে এর মানে 3 পাউন্ড কেকের প্রাইস বা দামটা বলে দিতাম। সেই অনুযায়ী কেকের প্রাইস বা দামটা আসতো। তো এবার ফুল তৈরি করার জন্য আমি একটা গাঢ় পেঁয়াজ কালার বা অনিয়ন কালার চাচ্ছি। তার জন্য আমি আবারও বেগুনি, রেড কালার, পিঙ্ক কালার, 3টা কালার দিয়ে একটা কালার তৈরি করে নিচ্ছি। আর কালার ক্রিমের সাথে মিক্স করার সময় খুব মানে জোরে বা দ্রুত কিন্তু মেশানো যাবে না। সেটা কিন্তু একটু আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব দ্রুত পাইপিং ব্যাগ করে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। পাশে কিন্তু রেখে দেওয়া যাবে না। এখানে মূলত আমি রেড কালার আর বেগুনি কালারের পরিমাণটা বেশি দিয়েছি। তো যেহেতু ফুল ওইভাবে করা ছিল, তো এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি একটা নজল দিয়ে তারপর এইভাবে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমার ক্রিমটা কিছুটা নরম আছে, যখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো কিছুটা দেখা যাবে ক্রিম সেট হয়ে যাবে। এই তো আরও একটা কালার অফ স্ক্রিনে করে নিয়েছি, এটা হচ্ছে বাটার কালার ক্রিমের মধ্যে দিয়ে, মানে ইয়েলো ফুড কালার দেওয়ার পরে 2-1 ফোঁটা তারপর বাটার কালারটা করে তারপর ফুল করে নিচ্ছি। এইভাবে করে কতটা কালার আমাদের ক্রিমের সাথে যে মিক্স করতে হয়, তো সব কিছু ডিটেলস পরিশ্রম, ওই যে এক্সট্রা আমাদের একটা পুতুল অথবা ডল দিতে হয়, কিছু বাটারফ্লাই, সুগার বল, এই সব কিছু হিসাব করে এক্সট্রা আর্টিফিশিয়াল ফুল দিলে তার চার্জটাও কিন্তু এর মধ্যে এক্সট্রা ওইভাবে করে নিতে হয়। তো এই তো আমি সমস্ত ফুল তৈরি করে এবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো ওইভাবে করে আমাদের দেখা যায় এইটা কাস্টমাইজ কেকের প্রাইসটা নির্ধারণ করতে হয়। এইবার আসি কাস্টমার কীভাবে হ্যান্ডেল করবেন বা বিজনেস আইডিয়াটা কীভাবে করবেন। আসলে বেকিংয়ের শুরুতে বা যে কোনো কাজের ক্ষেত্রে শুরুর দিকে কখনো আপনার দক্ষতাটা যে কোনো বিষয়ে কখনো আসে না। যেমন কাস্টমার হ্যান্ডেল করা অনেক কষ্টের। কাস্টমারকে খুব সহজে হ্যান্ডেল করা যায় বা বিজনেসটা কি সহজে শিখা যায়। তো কাস্টমার হ্যান্ডেল করাও কিন্তু বিজনেসের মধ্যে পড়ে। তো 12 ইঞ্চি একটি বোর্ডের মধ্যে আমি প্রথম লেয়ারটা দিয়ে সুগার সিরাপ, তারপর দ্বিতীয় লেয়ার সুগার সিরাপ, আবারও তৃতীয় লেয়ার দিয়ে সুগার সিরাপ, এইভাবে করে 3টা লেয়ার দিয়েছি। তো ব্রাশ দিয়ে এই ডিজাইনটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো না, ভালো যাচ্ছিল না। পরবর্তী সময়ে আমি আবারও স্মুথ সমান করে দিলাম। তো এইবার আমি 1 পাউন্ডের কেকটাও সেমভাবে অন্য একটি বোর্ডে সুগার সিরাপ, তারপর ক্রিম দিয়ে এইভাবে 3টা লেয়ার করে নিচ্ছি। যদি আমাদের কেকটা 3 পাউন্ড একটা হতো, তাহলে এটা খুব বেশি ফ্ল্যাট হতো। আর বর্ডারের ক্রিম যা বেশি এখন হাইট কেকের মধ্যে দিচ্ছি, সেটা কিন্তু ফ্ল্যাট কেকের লেয়ারের মধ্যে বা স্টিকের মধ্যে চলে যেত।
তো এইভাবে ক্রাম কোটিং করে কিন্তু আমি 10-15 মিনিট পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে ক্রামটা উঠে না আসে, ফাইনাল ফিনিশিংয়ের সময় আমাদের ডিস্টার্ব না হয় বা ক্রামটা ক্রিমের সাথে গিয়ে আমাদের ক্রিমটা আনস্মুথ করতে সাহায্য না করে, বাধা প্রদান না করে স্মুথ করতে, হ্যাঁ? তো এইবার আমি যতটা সম্ভব ১ম মানে ১ পাউন্ডের যে ভ্যানিলা কেক সেটা স্মুথ ফিনিশিং আনলাম, ক্রিমটা দিয়ে দিলাম। তারপর নরমাল ফ্রিজে ২০ মিনিট করে রেখে দিলাম। এবার আমি ১২ ইঞ্চ বোর্ড থেকে ১০ ইঞ্চ বোর্ডের মধ্যে কেকটা সরিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কি, ১২ ইঞ্চ বোর্ডের সাথে আমার হাইট বক্স লাগবে ১২ ইঞ্চ। সেক্ষেত্রে আমার একটা হাইট বক্সের প্রাইস যাবে প্রায় ৮০ থেকে ৯০ টাকা। তো সেই অনুযায়ী আমার ১২ ইঞ্চি একটি বোর্ডের দামও কিন্তু ওই অনুযায়ী আসবে। সেজন্য আমি ১০ ইঞ্চ একটি বোর্ড নিয়েছি, পাশাপাশি ১০ ইঞ্চ একটা হাইট বক্স নিয়েছি। এই সব কিছু কিন্তু আমাদের প্রাইস পরিশ্রম বা বিজনেসের মধ্যে, বিজনেস আইডিয়ার মধ্যে কিন্তু হয়। ওই যে বললাম, সব কিছুর দক্ষতা একদিনে আসে না। যখন আপনারা আস্তে, আস্তে এই কাজে নিয়োজিত হবেন বা যেকোনো কাজে আপনারা ভালো একটা প্র্যাকটিস করবেন, তখন আপনাদের দক্ষতাটা নিজে থেকেই চলে আসবে। তো এই তো এবার কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমাদের কেকটা ডেকোরেশনের পরে কিন্তু প্রায় আ কেক বোর্ডের ওজন ছাড়া ৩.৫ পাউন্ডের মতো হয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ স্ট্রোগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এই একেকটা স্ট্রো আমরা যদি পার পিস কিনতে যাই তাহলে আমাদের ৳৩ করে পার পিস পড়ে। আর যদি একসাথে কিনি মানে একেকটা প্যাকেট, সেক্ষেত্রে ৬০ থেকে ৳৭০ পড়ে। এগুলা কিন্তু আলাদা, আলাদা প্রাইস হয়। এই ডলটার প্রাইসটাও কিন্তু ৳৮০ নিয়েছে। তো আসলে কি বলবো, সবকিছু মিলিয়ে আমাদের এইভাবে করে কেকের প্রাইসটা নির্ধারণ করতে হয়। আর ওই যে বলছিলাম বিজনেস আইডিয়াটা আসলে একদিনে হয় না। কেক তৈরি করলে নিজেরা খেয়ে, কোথাও বেড়াতে গেলে কিংবা আশেপাশে টুকটাক খাওয়াতে হয়। আর আমার মনে হয় যেকোনো কাজে ছোটোখাটো কিছুটা দক্ষতা না আসলে সেই কাজে ছটপট করে মানে করা, অর্ডার নেওয়া উচিত না। তো তারপরেও যারা টুকটাক হাতে কিছুটা দক্ষতা চলে আসে কাজের, সেক্ষেত্রে ছোটোখাটো কেক থেকে আপনারা ডেলিভারি অর্ডার নিতে পারেন আমার মতে। তো এই তো আমি ছোট, ছোট চেরি করেছিলাম, সেগুলো বসিয়ে দিচ্ছি। আবারও অফ স্ক্রিনে এই তো শ্যাওলা কালারের ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম। এইবার আপনারা চিন্তা করুন, এই একটি কেকের মধ্যে আমি কতগুলি কালার মিক্স করেছি, কতগুলো ফুল তৈরি করেছি। তো সেই অনুযায়ী আমার কেকটার প্রাইস মোটামুটি ৩ পাউন্ড কেকের ডেলিভারি চার্জ সহ ৳১৩০ এসেছিল। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটাতে আমি কতটা বোঝাতে পেরেছি জানি না। তারপরেও যদি ভুলভ্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত রেসিপি বা টিউটোরিয়ালটা রাখলাম। নেক্সট কোনো ভিডিও বা রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।